ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকের বিষয়বস্তু হলো জ্যামিতি। তোমাদের ইতিপূর্বে যতগুলো বিষয় আমি পড়িয়েছি তার মধ্যে যেমন ক্লাস 3 থেকে 10 পর্যন্ত সমস্ত ক্লাসেরই আমি বেশ কিছু গাণিতিক আলোচনা তোমাদের সাথে করেছি। সেই গাণিতিক আলোচনাগুলোর মধ্যে অনেকগুলো অধ্যায়, অনেকগুলো অনুশীলনীর পড়া তোমাদেরকে পড়িয়েছি, কিন্তু জ্যামিতি এখনও পর্যন্ত কোনো আলোচনা করা হয়নি। জ্যামিতির আমি একদম প্রাথমিক কিছু ধারণা না দিয়েই আমি মাঝখানে কিছু জ্যামিতি করানো হয়েছে। কোন সম্পর্কে কীভাবে আমরা 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এরকম বিভিন্ন ডিগ্রি কোন অঙ্কন করা যায় সেই বিষয়গুলো তোমাদেরকে আমি কোন অঙ্কন প্রক্রিয়াগুলো খুব স্বল্প সময়ে করা যায় সেগুলো ইতিপূর্বে বেশ কিছু কয়েকটি ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে আজকে আমি একদম সকল শ্রেণীর জন্য এবং যারা বিভিন্ন চাকরি প্রার্থী, বিভিন্ন জায়গায় চাকরিতে যাদের বিভিন্ন পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষার্থীদের জন্যও এই জ্যামিতিগুলো, এই মৌলিক আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি সেই মৌলিক আলোচনাগুলো নিয়ে আলোচনা করব। কয়েকটি পর্বে, 2টি বা 3টি পর্বে এই আলোচনাগুলো চলবে। তার মধ্যে আজ প্রথম পর্ব। আজকের প্রথম পর্বে আমি শুরুতেই জ্যামিতি কী, এই জ্যামিতির বিষয়বস্তুগুলোকে নিয়েই কিছু আলোচনা করছি। সেগুলোর মধ্যে যেমন আছে আমাদের প্রাথমিক আলোচনা, জ্যামিতিটা হলো আমাদের কোথা থেকে কিভাবে উৎপত্তি হলো, সেই উৎপত্তি সম্পর্কিত কিছু মৌলিক ধারণা। যেমন জ্যামিতিটা যেমন আমি বলি, এটা শুরু হয়েছে আজ থেকে বহু বছর আগে। কোথাও পাওয়া যায় খ্রিস্টপূর্ব 300 অব্দে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 300 অব্দ মানে কি, এখন বর্তমানে আমাদের 2021 সন, তারও 300 বছর আগে মিশরে সাধারণত এই জ্যামিতিটি নিয়ে আলোচনা করে প্রথম একজন জ্যামিতিবিদ বা জ্যামিতিশাস্ত্রবিদ বা গণিতবিদ ইউক্লিড। এখন সেই ইউক্লিড সর্বপ্রথম ওই মিশরে দেখা গেল বন্যা হতো প্রতি বছরই বন্যা হতো, বা বর্ষা মৌসুমে পানি আসতো। নীল নদের দেশ মিশর, সেখানে পানি আসলে জমিগুলো সব পানিতে ডুবে যেত। সেখানে প্রত্যেকের বিভিন্ন মানুষের আলাদা আলাদা যে জমির আইলগুলো আছে বা সীমানাগুলো আছে, সেই সীমানাগুলো পলি পড়ে সেগুলো ডুবে যেত বা ভরে যেত। তখন এই জমি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের মধ্যে জমির সীমানা নিয়ে একটা সংঘর্ষ তৈরি হতো। তখন এই ইউক্লিড সর্বপ্রথম এই জমির সীমানা কীভাবে নির্ধারণ করা যায় এই প্রসঙ্গ নিয়ে তিনি আলোচনা শুরু করেন এবং সেটা নিয়ে গবেষণা করেন। গবেষণা করতে করতে তিনি এক পর্যায়ে এই জমির পরিমাপ কীভাবে করা যায় সেই প্রসঙ্গে কয়েকটি বইও লিখেন। বইটির নাম হলো এলিমেন্টস। আর সেই এলিমেন্টস বইটি 13টি খণ্ডে বিভক্ত করে, বিশাল 13টি খণ্ডে বিভক্ত করে তিনি বইগুলো রচনা করেন। এই হলো জ্যামিতির শুরু। আর এই জন্যই ইউক্লিডকে সাধারণত জ্যামিতিশাস্ত্রের জনকও বলা হয় ওনাকে। এর পরবর্তীতে এই জ্যামিতিটা যখন মিশরের বিভিন্ন সময়ে এটা লেখাপড়া করানো শুরু হয়, মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে যখন এগুলি পড়ানো শুরু হয়, এগুলি নিয়ে আলোচনা হয়, এগুলি নিয়ে বিভিন্ন পাঠদান শুরু হয়, ঠিক তখনই গ্রিক দেশের আর এক পণ্ডিত থেলস, তিনি করেন কি, সর্বপ্রথম মিশরে আসেন এবং সেখানে এই বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া শুরু করেন এবং এক পর্যায়ে এই জ্যামিতি শাস্ত্র নিয়ে তিনি অনেক গবেষণা করেন, অনেক লেখাপড়া করেন, জ্যামিতি সম্পর্কে অনেক কিছুই তিনি শিখেন এবং সেখানে অধ্যাপনাও করেন। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পর তার পরবর্তীতে এই থেলসির আরেকটা ছাত্র, যেমন প্রত্যেকেরই কিন্তু অনেকগুলো ছাত্র থাকে, তার মধ্যে বিশেষ 2-1জন ছাত্র থাকে যারা খুব বেশি ভালো পর্যায়ে চলে যায়, ঠিক একই রকম সেই থেলসের আরেকজন ছাত্র পিথাগোরাস সর্বপ্রথম এই গণিত নিয়ে অর্থাৎ জ্যামিতি নিয়ে আবার আলোচনা শুরু করেন, এটা নিয়ে গবেষণা শুরু করেন। গবেষণা করতে করতে এখন বর্তমান পর্যন্ত এই পিথাগোরাসের জ্যামিতি বা পিথাগোরাসকে এখন জ্যামিতির এটাকে সংস্কারক বা জ্যামিতির যে উন্নয়ন, পরিবর্ধন, পরিমার্জন সমস্ত কিছু কিন্তু পিথাগোরাসের হাত দিয়েই এগুলি আসছে। যার জন্য আমরা সর্বপ্রথম জানলাম কি, ইউক্লিড সর্বপ্রথম জ্যামিতির উদ্ভাবক বলি বা জনক বলি। তারপর সেখান থেকে আসলো থেলস, জ্যামিতি নিয়ে অনেক লেখাপড়া করেন। আর সেই থেলসেরই ছাত্র তখন আসলো আবার
কে? পিথাগোরাস এই জ্যামিতি নিয়ে অনেক কিছুই আলোচনা করেন। তো আমরা জ্যামিতির পটভূমি যেটা, সেটা সম্পর্কে আমরা জ্যামিতির পটভূমি সম্পর্কে মোটামুটি একটু ধারণা আমরা এখানে পেলাম। এরপর আসি আমরা জ্যামিতির অর্থ। জ্যামিতির কি, আমি দেখো এখানে লিখে রেখেছি এখানে জ্যামিতিটা কি। তাহলে আমরা কিছুক্ষণ আগেই যেটা বললাম, মিশরের জমি নিয়ে আলোচনা হতো, জমি নিয়ে এটাকে পরিমাপ করা নিয়ে একটা সমস্যা ছিল, সেই সমস্যা দূরীকরণেই কিন্তু ইউক্লিড সর্বপ্রথম এই জ্যামিতিটাকে উদ্ভাবন করেন। তাহলে এখান থেকেই কিন্তু আমরা জ্যামিতির অর্থটাকে বলতে পারি। জ্যা শব্দের অর্থ ভূমি, আর মিতি শব্দের অর্থ পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। কিভাবে ভূমিকে আমরা পরিমাপ করতে পারি, এই পরিমাপ করার বিভিন্ন প্রক্রিয়া বা পদ্ধতি আলোচনা করা হয় জ্যামিতিতে। আর এই জন্য জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। এরপর আসবো আমরা জ্যামিতির সংজ্ঞাটা। এই সংজ্ঞাটাকেই কিন্তু আমরা বলতে পারি একদম শর্টকাট যদি আমরা সংজ্ঞাটাকে বলি, যারা ছোট ক্লাসে আছো, একদম আমি তো বলছি এটা সবার জন্য প্রযোজ্য এই ক্লাসগুলো। যারা একদম 1 থেকেই শুরু আছে, 1-এই তোমাদের জ্যামিতি সম্পর্কে কিছু মৌলিক ধারণা আছে, সেখানে 1-এর স্টুডেন্টরা এখানে লিখতে পারো এরকম জ্যামিতির সংজ্ঞাটা কী। তাহলে সংজ্ঞাটা তোমার এক লাইনে অর্থাৎ আধা লাইনে লিখে ফেলতে পারো যে ভূমির পরিমাপ, যে শাস্ত্রে ভূমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলা হয়। যে শাস্ত্রে বা যে বইতে ভূমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকেই জ্যামিতি বলা হয়। একটা হয়ে গেল আমাদের। আর এটাকে আমরা আরেকটু যদি ডিটেইল বলি, যারা আরেকটু উপরের ক্লাসে আসছো, ক্লাস 3, 4, 5, 6 এবং যত উপরের ক্লাসেই যাই, সব ক্লাসের জন্য আরেকটু বিস্তারিত শেখার জন্য আমি কিন্তু এখানে সংজ্ঞাটাকে আরেকটু সম্প্রসারিত করে লিখে রেখেছি। যেমন দেখো, যে বইতে কোনো বস্তুর আকার, আয়তন, পরিমাপ, কোনো একটি বস্তু, সেই বস্তুর আকারটা কীরকম হবে, গোল না স্কোয়ার না কিউবিক আকার, কীরকম হবে না হবে আমরা জানি না, তাহলে সেটার আকার নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আবার আয়তন, সেটা কতটুকু জায়গা দখল করলো সেটা নিয়ে আলোচনা করব। পরিমাপ, এটা কতটুকু, কত দৈর্ঘ্য, প্রস্থ বা ওয়েট, কোনটা কী পরিমাপ আছে সেই পরিমাপ নিয়ে আলোচনা করা যায়। ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়, দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আলোচনা। তাহলে এখানে যে বইতে কোনো বস্তুর আকার, আয়তন, পরিমাপ, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ প্রভৃতির পরিমাপ এবং প্রভৃতির গঠন, ওই জিনিসগুলো গঠন মানে ওগুলি কীরকম, দেখতে কীরকম, তাহলে গঠন এবং এই জিনিসগুলো অঙ্কন, আমরা কিন্তু পরবর্তীতে জ্যামিতি অঙ্কন করি না, তাহলে কিভাবে এটা অঙ্কন, তাহলে এই সবগুলোই তো আমাদের শেখা হয় কোথায়, জ্যামিতিতে। তাহলে এই কথাগুলি বলা হয়েছে যে বইতে কোনো বস্তুর আকার, আয়তন, পরিমাপ, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ প্রভৃতির পরিমাপ, গঠন ও অঙ্কন সম্পর্কে আলোচনা করা হয় তাকেই জ্যামিতি বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের জ্যামিতি কাকে বলা হয় সেই সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি জ্যামিতির সংজ্ঞাটা একটু বিস্তারিতভাবে এখানে আমরা শিখে ফেললাম। ঠিক আছে, এখানে আমরা জ্যামিতির অর্থটাও জানলাম, জ্যামিতির সংজ্ঞাটাও জেনে গেলাম। এরপরে আমরা আরও কয়েকটা জিনিস এখানে জানবো, সেটা হলো বস্তু। এখানে বস্তুটা কি? স্থান দখলকারী কোনো কিছুকেই বস্তু বলা হয়। যেমন স্থান দখলকারী কোনো কিছুকেই বস্তু বলা হয়। এখানে কিন্তু আমাদের সংজ্ঞাটা লিখে রাখছি, অতএব এখানে আমি তোমাদের উদ্দেশ্যে কিন্তু সম্পূর্ণ লিখেই রেখেছি এখানে। তাহলে স্থান দখলকারী কোনো বস্তুকে, কোনো কিছুকেই বস্তু বলা হয়। যেমন এই কলমটা কি একটা নির্দিষ্ট স্থান দখল করে আছে না? এই যে একটা কলম, এটা তো একটা স্থান দখল করে আছে। আমার হাতটাও এখানে একটা স্থান দখল করে আছে, আমি নিজেও একটা স্থান দখল করে আছি। এখানে প্রতিটি জিনিসই একটি স্থান দখল করে আছে। তাহলে একটা বই রাখলাম, মনে করি একটি বই আমি এখানে হাতে রাখলাম, তাহলে সেই বইটিও কিন্তু একটা জায়গা বা স্থান দখল করে ফেললো। তাহলে যে কোনো কিছুকেই, যে স্থান দখলকারী যে কোনো কিছুকেই আমরা বস্তু বলবো। তাহলে এগুলি সবগুলি একটা বস্তু। যেমন বলা হয়েছে ইট, পাথর, বই, কলম, চেয়ার, টেবিল, যা যা আছে সমস্ত, পৃথিবীর সমস্ত কিছুই এক একটি বস্তু। এখন বলবো বাতাসটাও কিন্তু একটি বস্তু, বাতাসও তো একটা স্থান দখল করে আছে। এখন বলবো কোথায় বাতাস স্থান দখল করে থাকে? তুমি একটা বেলুনে ফোলাইলে ওইটা কিন্তু ওই স্থানটা, মানে বেলুনের ভিতরে যে অংশটুকু সেটুকু কিন্তু সে দখল করে আছে বাতাস, যার জন্য এটা ফুলে আছে। তাহলে সেও তো একটা স্থান দখল করলো। তাহলে বাতাসটাও কিন্তু একটা বস্তু। তাহলে এরকম পৃথিবীর সমস্ত কিছুকে আমরা সবগুলোকেই আমরা বস্তু বলতে পারি। তাহলে এই বস্তুগুলোকেই, তাহলে স্থান দখলকারী কোনো কিছুকেই বস্তু বলা হয়। তার মানে সব কিছুই তাহলে বস্তু, এটা আমরা জেনে গেলাম। এখন সেই বস্তুর মধ্যে থেকে দেখো আমার এখানে আরেকটা সংজ্ঞা চলে আসে, স্থান দখলকারী। তাহলে স্থানটা কি? তাহলে স্থানের সংজ্ঞাটা আমার এখানে জানা দরকার, এই জন্য আমি স্থানের সংজ্ঞাটা আমার এখানে লিখে রেখেছি।
কোনো বস্তু, মানে এখান থেকে আমরা যে বস্তুটা পেলাম, বস্তু যতটুকু জায়গা দখল করে, যতটুকু জায়গা দখল করে, যেমন এখানে আমি যদি একটি এঁকে দিই, মনে করে একটা বই এখানে এঁকে দিলাম, এই একটা বই, এই বইটি কি এতটুকু জায়গা দখল করলো না? তাহলে এই কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেই জায়গাকেই স্থান বলা হয়। তাহলে এই যে এতটুকু জায়গা দখল করে রইল কে, একটি বই, তাহলে এই জায়গাটুকুই হলো এখানে স্থান, জায়গার অপর নামই স্থান। তাহলে জায়গা হলো, জায়গা আমরা এক ভাষা, বাংলা ভাষাটাকে জায়গা আর স্থান দুইটা একই ভাষা, একই শব্দ, জাস্ট পরিপূরক শব্দ, ঠিক আছে? তাহলে জায়গা এবং স্থান দুটি একই জিনিস। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে জায়গা কি বা স্থান কি আমরা এখানে জানলাম, জ্যামিতির অর্থটা কি, জ্যামিতির পটভূমিটা জানলাম, জ্যামিতির সংজ্ঞাটা জানলাম, বস্তু কি এবং স্থান কি। এখন আমাদের এই যে বস্তু বা স্থান, এই দুইটি বিষয়ের মধ্যে বস্তু, এই বস্তু আছে আমাদের যতগুলো বস্তু, যতগুলো পদার্থ আছে, সেই বস্তুগুলোকে আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি মাত্রা অনুযায়ী। মাত্রা অনুযায়ী বস্তুগুলোকে তিনটি ভাগে বিভক্ত করতে পারি। এখন সেই মাত্রাটা কি? তাহলে মাত্রা হলো, আমরা বলি কোনো একটি বস্তুর মাত্রা হলো তিনটি। কোনো বস্তুর মাত্রা কয়টি? তিনটি। সেই তিনটি মাত্রা কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর হলো বেধ বা উচ্চতা। আমি যে ঘরে দাঁড়িয়ে আছি, এই ঘরটি দৈর্ঘ্যে আছে মনে করলাম কত, 15 ফিট, প্রস্থে আছে 12 ফিট। তাহলে দৈর্ঘ্যে আছে 15 ফিট, প্রস্থে আছে 12 ফিট। তাহলে এগুলি কি? দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, আর এই রুমটা উচ্চতা আছে 10 ফিট। তাহলে কি এটা দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে এবং বেধ বা উচ্চতাও আছে। তাহলে এটা আমাদের কি কয়টা মাত্রা? এই ঘরটার মাত্রা হলো তিনটি। আমার হাতে যদি একটি বই থাকে, সেই বইটির মধ্যেও দেখো কয়টি মাত্রা আছে। এই বইয়ের মধ্যেও আমাদের যে কোনো একটি বই আমাদের হাতে, আমি যেমন এখানে আমি ক্লাস 7-এর একটি গণিত বই আমার হাতের সামনে ছিল। আমি জ্যামিতি পড়াচ্ছি কিন্তু জ্যামিতির বইটা এখানে হাতে নেই। যাই হোক, ক্লাস 7-এর যে একটা জ্যামিতি বই আছে, গণিত বই, এই বইটি, এটার মধ্যে কয়টি মাত্রা আছে বলো তো? এটির মধ্যেও আমাদের তিনটি মাত্রা। যেমন এই বইটা দেখো, এখানে দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, আর উচ্চতা আছে এইটুকু, তাই না? এই যে যতটুকু উচ্চতা, এটুকুকে বলা হয় বেধ বা উচ্চতা। আবার এ হাতে একটি কলম আছে, এই কলমের আছে আমাদের কি কি কয়টি মাত্রা? দৈর্ঘ্য, মানে এই কলমটি এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, আর এটা কি, এই যে বেধ, ঠিক আছে? আবার এটার প্রস্থ, এটাকে আমরা পরিমাপ করতে পারি কিভাবে? এটার ওটা পরে আমরা জ্যামিতির ভিতরে যখন আমরা বৃত্ত সম্পর্কে জানবো, তখন আমরা এটাকে বেধ বা প্রস্থ বের করতে পারি। এটা ভেতর দিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্তে কতটুকু দৈর্ঘ্য আছে, এই প্রান্ত থেকে এই প্রান্তে আমরা এখন তো গোল আকার, তাহলে এই গোল আকারটা আমরা বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস নিয়ে আমরা এটা আলোচনা করব তখন এটা আমরা ডিটেইল দেখাতে পারবো। যার জন্য কোনো একটি বস্তুর যতগুলো মাত্রা থাকে কয়টি? সর্বোচ্চ তিনটি, দৈর্ঘ্য, প্রস্থ আর বেধ বা উচ্চতা। তাহলে এই হলো আমাদের মাত্রা সম্পর্কে আলোচনা করলাম। আর সেই মাত্রাটাকে আমরা যখন একমাত্রিক কোনো বস্তু থাকে, তখন তাকে বলা হয় একটি মাত্র মাত্রা থাকে। একটি মাত্রা মানে দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ নাই, উচ্চতা নাই, তাহলে সেটাকে বলা হবে কি? একমাত্রিক। যেমন আমি এটাকে তোমাদের আরেকভাবে দেখাবো, তারপরে এখানে একটা শর্টকাট দেখিয়ে নিই শুধু। এই যে আমি একটা দাগ দিলাম, এই দাগটা কি? এটা শুধু দৈর্ঘ্য, এখান থেকে মনে করলাম এ থেকে বি পর্যন্ত এটা দৈর্ঘ্য আছে শুধু, এটা উচ্চতাও নাই, আবার এটার প্রস্থও নাই। আবার দ্বিমাত্রিক, দৈর্ঘ্য আর প্রস্থ আছে। যেমন এই ঘরের ফ্লোরটাকে যদি চিন্তা করি, আমি হাইটটাকে না করলাম, শুধু ফ্লোর, এই বইটার আমি শুধুমাত্র মনে করি শুধু দৈর্ঘ্যটা আর প্রস্থটাকে যদি চিন্তা করি, একটি আয়তক্ষেত্র বা একটি বর্গক্ষেত্র, এটা কি? এটা হলো দ্বিমাত্রিক, মানে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, কোনো উচ্চতা নেই। এই বোর্ডটার এটা তল, এই একটা তল, এই তলাটা কি? দ্বিমাত্রিক। তার মানে এটার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, কিন্তু এটার উচ্চতা কতখানি সেটা নাই। তাহলে এটা হলো দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক হলো যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে। যেমন এই বইটার আমি একটা পাতাকে না করে, কারণ উপরের পাতা না করে পুরো বইটাকে যখন চিন্তা করব, তখন এটা হয়ে গেল ত্রিমাত্রিক, যখন বইটার এই যে উচ্চতা আছে এতখানিক, তাই না? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। বই কীভাবে যেন আঁকে, আমি তো সঠিকভাবে এখানে দেখাতে পারবো কিনা জানি না।
মনে করো এটা একটা ত্রিমাত্রিক, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা একটা ত্রিমাত্রিক বস্তু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এবং এখান থেকে পর্যন্ত উচ্চতা, মানে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা, এটুকু হলো উচ্চতা দেওয়া আছে এখানে, এতখানি হাইট। তাহলে একটা টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ এবং ভূমি থেকে অর্থাৎ ফ্লোর থেকে টেবিলটা কতটুকু উঁচু, এটাও আমাদের উচ্চতা দেওয়া আছে। তাহলে এগুলো হলো সব ত্রিমাত্রিক বস্তু। তাহলে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তু কি সে সম্পর্কে আমি এখানে মোটামুটি একটা প্রাথমিক আলোচনা করে দিলাম, এবং এটাকে আমি ডিটেল তোমাদেরকে একটা চিত্র দিয়েও এগুলিকে আমি বুঝিয়ে দেবো সুন্দর করে। তা এর পরবর্তীতে আমরা চলে আসি। তা দেখো, আমরা এরপরে এখন যে অংশ ছিলাম তার পরবর্তী অংশে আমরা চলে আসি ঘন বস্তু সম্পর্কে। তাহলে আমরা কিছুক্ষণ আগেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, বস্তু, বিভিন্ন যে কোনো বস্তুর মাত্রা কয়টি? 3টি। একটি হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ। এখন এই দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ, এগুলোর আলোকে, এই বেধের আলোকে আমরা যে কোনো বস্তুকে কতগুলো ভাগে বিভক্ত করতে পারি। আবার সেই বিভিন্ন যে কোনো বস্তুর আমরা কয়েকটি ধরন আছে, বিভিন্ন ধরন, সেই ধরনগুলো নিয়ে আমরা এখানে আমি আবার তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো, এখানে আমাদের আছে কি, একটি হলো ঘন বস্তু। তাহলে ঘন বস্তু কি, আমি কিন্তু এই উদাহরণটা তোমাদেরকে অলরেডি দিয়েও দিয়েছি, যে আমি যে ঘরে দাঁড়িয়ে আছি সেই ঘরটি একটি ঘন। তার কারণ এই ঘরের দৈর্ঘ্য বলছিলাম আমি কত, 15 মিটার বা 15 ফুট, প্রস্থ আছে 12 ফিট এবং হাইট আছে 10 ফিট। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3 দিকেই যখন থাকে তখন এটাকে বলা হয় ত্রিমাত্রিক বা 3 মাত্রার বস্তু। আর 3 মাত্রার বস্তু যেগুলো, সেই সবগুলোকেই বলা হয় ঘনক। তাহলে এই 3 মাত্রার বস্তু, এগুলি কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি কিন্তু একটা স্ট্রেট লাইন দিয়ে অঙ্কন করা যায়, কিন্তু স্ট্রেট লাইন দিয়ে অঙ্কন করা যায় না সেরকম বস্তু কিন্তু আমাদের ঘনক। আর ঘনকের মাধ্যমে আমরা যেমন আয়তন পরিমাপ করে থাকি, কোনো পদার্থের আয়তন, যেমন আমরা তরল পদার্থের আয়তন পরিমাপ করে থাকি আমরা ঘনবস্তুর মাধ্যমে। সেই তরল পদার্থগুলো কি কি আছে, যেমন দুধ, তেল, পানি, এগুলো আমরা পরিমাপ করি। যেমন একটি জার থাকে গোল, সেই গোলাকার দিয়ে আমরা কিন্তু পরিমাপ করি, লিটার পরিমাপ করি। তাহলে এটা কিন্তু গোলাকার, আবার স্কোয়ারও হতে পারে। তাহলে এগুলো কিন্তু সবই ঘনক, ঠিক আছে। আর সেই ঘনকের মধ্যে এখানে যেমন আছে ঘনবস্তু, তাহলে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা আছে তাকেই ঘনবস্তু বলা হয়। এটা আমরা আলোচনা করলাম। যেমন একটা ইটের ছবি এখানে এঁকে রেখেছি আমি, ইট হতে পারে, বই হতে পারে, তোমার একটা ছক্কা হতে পারে, এগুলি সবই কিন্তু ঘনবস্তু, অর্থাৎ এগুলি সবই ঘনক, ঠিক আছে। আর এখানে প্রচণ্ড লাউডলি মশার ঔষধ দিচ্ছে, যার জন্য, যাই হোক, এখানে আমাদের তাহলে ঘনবস্তু কী সে সম্পর্কে তোমাদেরকে আমি বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ একটা বিষয়। এরপর বিভিন্ন রকমের ঘনবস্তু আছে, এই ঘনবস্তুগুলো বিভিন্ন প্রকারের আছে। যেমন কী কী হতে পারে, ঘনক, গোলক, বেলন বা চঙ্গু, আর একটা পিরামিড। এই কয়েকটি প্রকার আমি আরও আছে, কিন্তু আমি এই 4টি প্রধানত আমি এই 4টি প্রকার সম্পর্কে এখানে আলোচনা করব তোমাদের। যেমন ঘনক কি, এখানে কিছুক্ষণ আগে বললাম ঘন বস্তু, আর এখানে হলো ঘনক, 2টি শব্দ কিন্তু ভিন্ন, পরীক্ষাতে তোমাদের কিন্তু আসতে পারে। তাহলে ঘনক হলো, ঘনবস্তু হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, সেটি ঘনবস্তু। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, কিন্তু সেটা কোনটা কত মিটার সেগুলো উল্লেখ নাই, সেটা কত মিটার বা ফিট সেগুলো উল্লেখ নাই। সেটা একটি দৈর্ঘ্য বেশি হতে পারে, প্রস্থ কম হতে পারে, উচ্চতা আরও কম হতে পারে বা বেশি হতে পারে, এগুলিকে আমরা ঘনবস্তু বলবো। কিন্তু যদি কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টিই সমান হয়, যেমন দৈর্ঘ্যে আছে 1 মিটার, প্রস্থেও 1 মিটার এবং উচ্চতাও 1 মিটার, তাহলে 3 দিকেই যদি সমান থাকে তবে সেরকম বস্তুকে বলা হয় ঘনক। এরকম বস্তু কি আছে একটু বলতে পারো কি? এখানে কিন্তু আমি এঁকেও রেখেছি ঘনকের ছক্কা। তোমরা যে ছক্কা খেলো, ছক্কার একটি গটি আছে, সেখানে 6টি পিঠ অর্থাৎ 6টি তল আছে, আর সেই 6টি তলে কি থাকে, 1 থেকে 6 পর্যন্ত 6টি ফোঁটা দেওয়া থাকে। কোনো এটা 1টি ফোঁটা, 2টি ফোঁটা, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে এই যে ছক্কাটা, সেটি দেখবা সব দিকেই সমান একদম, তাহলে এগুলিকে বলা হয় ঘনক। তাহলে ঘন বস্তু হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, কিন্তু সেটা সমান না অসমান উল্লেখ নাই। আর ঘনক হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান, এরকম বস্তু থাকলে তাকে বলা হয় ঘনক। তাহলে ঘনকের ছবিটাও এখানে দিলাম।
এবং একই সাথে সাথে দেখো ঘনকের সংজ্ঞাটাও আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটাকে সুন্দর করে তুলে নিতে পারো। যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান তাকে ঘনক বলা হয়। যেমন ছক্কা, একটা বাক্স, এগুলি সবই ঘনক। বাক্স আবার বিভিন্ন পরিমাপের হয়, কিন্তু বাক্স আবার স্কোয়ারও হয়, অর্থাৎ ঘনক আকৃতিরও হয়। এবার আসি গোলক। এই গোলকটাও কিন্তু একটা ঘন বস্তু, কারণ যে সকল ঘন বস্তুর আকৃতি গোলাকার তাকে গোলক বলে। যেমন একটা বল, একটি ফুটবল, একটা মার্বেল, যে কোনো একটি বল, একটা টিউবলাইটের যে বলটা আছে, টিউবলাইটের যে কি এনার্জি বাল্ব যেগুলি, এটাও তো একটা গোলক। তাহলে এরকম আমাদের গোলক হলো তোমার একটা গোলাকৃতির যে কোনো একটি বস্তুই হলো গোলক। তাহলে এটা তো কঠিন কিছু না, একেবারেই সহজ। এটা তোমাদের যে একটা ফুটবলের বা যে কোনো একটা বলের ছবি এঁকে দিলে তাহলে হয়ে গেল। এরপর আসবো আমরা বেলন। বেলনটা কি? যে সকল ঘনবস্তুর দুই প্রান্ত গোলাকার তাকে বেলন বলে। যেমন পাইপ, চোঙ্গ, এগুলি সবই বেলন। এখন এই আমার এটা কি, এই কলমটাও কিন্তু একটা গোলক, কারণ এই কলমেরও দেখো এই প্রান্ত আর এই প্রান্ত, দুইটি প্রান্তই কিন্তু গোলাকার, অর্থাৎ পুরো কলমটাই গোলাকার। একটা পাইপ থাকলে পাইপটাও কিন্তু গোলাকার, এটাও কিন্তু আমরা বলবো গোলক। আবার আমরা বেলন নামটাই আসছে যেখান থেকে, তোমরা রুটি বেলার জন্য যে একটা বেলন থাকে যেটা দিয়ে রুটি বেলা হয়, তাহলে এটাও তো একটা বেলন। তাহলে ওটার নামটা কিন্তু তোমরা সবাই জানো, বেলন। তাহলে এটা কিন্তু এই বেলন খালি ওইটাই হতে পারে তা কিন্তু না। তাহলে বেলন হলো আমাদের এটা একটা বেলন। এরকম পাইপ আকৃতির যে কোনো জিনিস থাকলে সেটাকে আমরা বেলন বলি। এখন শুধু পাইপ আকৃতি থাকলে ওইটাকে আমরা বেলন বলতে পারি না, আরও কিছু জিনিস আছে, যেমন সেটাও তোমাদের জানা, একটি চোঙ্গা আকৃতির। চোঙ্গা কি? আমরা তেল, পানি, বিভিন্ন কিছু ছোট একটি বোতলে, বড় কোনো একটি পাত্র থেকে বোতলে ভরার জন্য বোতলের মুখে একটা সিপির মতো দিয়ে তার উপরে আমরা চোঙ্গার মতো দিয়ে তার উপরে পানি ঢালি, তাহলে এটাকে বলা হয় কি একটা চোঙ্গা। আর এটাকেও বলা হয় বেলন। দেখো ওটার উপরের প্রান্তটাও গোল, আবার নিচ দিয়ে যে প্রান্ত দিয়ে পানি পড়বে সে প্রান্তটাও গোল, যার জন্য এটাকেও বলা হয় গোলক। অর্থাৎ দুই প্রান্তই গোল থাকে, যেটা যে ঘনবস্তুর উভয় প্রান্ত মানে দুইটি প্রান্ত গোল, ওই ঘনবস্তুটাকে বলা হয় বেলন। যেমন এখন দেখো যে সকল ঘনবস্তু দুই প্রান্ত গোলাকার তাকে বেলন বলে। যেমন পাইপ, চোঙ্গ, এই যেখানে আমি একটা পাইপের ছবি এঁকে রেখেছি, এই যে একটা চোঙ্গ, এটা কি চোঙ্গা আমরাকে বলি। তাহলে এখান দিয়ে পানি দিলে পানিটা নিচ দিয়ে এখানে পড়ে গেল, তাহলে এটাকে আমরা একটা চোঙ্গা বা বেলন বলতে পারি। আমরা বেলন বা চোঙ্গ, অথবা এখানে আকারও দেয় অনেক সময়, চোঙ্গাও বলে, কিন্তু আসলে চোঙ্গ হলো সঠিক বাক্য, সঠিক শব্দ। তাহলে আমাদের ঘনক, গোলক এবং বেলন তিনটা সম্পর্কে আমরা জেনে গেলাম। এরপর আসি আমরা আরেকটা জিনিস, পিরামিড। যেটা এই পিরামিডটাও আসছে কিন্তু সেই মিশর দেশ থেকেই। মিশরে কিন্তু পিরামিড একমাত্র আছে, আর কোনো দেশে কিন্তু সেই পিরামিড দেখা যায় না সাধারণত। তাহলে সেই মিশরেও আমাদের যে পিরামিড, আর এই জ্যামিতির আবিষ্কার, জ্যামিতির উদ্ভাবক কে ছিলেন? আমি ইউক্লিড যে বলছি, সেও কিন্তু ছিলেন সেই মিশর দেশের। মিশর থেকেই আমাদের জ্যামিতির উৎপত্তিটা হয়। আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারপর কি থেলস এই সম্পর্কে আলোচনা করেন, এবং পরবর্তীতে পিথাগোরাস, ওনারই স্টুডেন্ট পিথাগোরাস, এটাকে বিস্তারিতভাবে এটা পর্যবেক্ষণ করেন এবং আলোচনা করেন, এবং সেটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেন এই পিথাগোরাস জ্যামিতিটাকে। তাহলে এই সেই পিরামিড যে সকল ঘনবস্তুর তলদেশ একটি ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, অথবা পঞ্চভুজাকার, অথবা ষড়ভুজাকার, এরকম বিভিন্ন হতে পারে, প্রভৃতি হয়, এবং পাশের ত্রিভুজাকার তলগুলো ক্রমশ একটি বিন্দুতে মিলিত হয়, তাদেরকেই পিরামিড বলে। এটাকে তোমরা সরাসরি বুঝতে পারোনি, তারপর আমি আরেকটু ভেঙে বোঝাই। মনে করে একটা তলটা যেখানে পিরামিডটা স্থাপন করা হয়েছে সেটা ছিল, মনে করলাম ত্রিভুজাকার, মানে তিনটা ভুজ, মানে তিনটি বাহু। মনে করি এরকম এই একটা, দুইটা, তিনটি বাহুওয়ালা একটি জমি আছে। সেই জমির উপরে করলো কি, এখান থেকে এই ত্রিভুজের সমান নিয়ে আস্তে আস্তে মাথাটাকে চিকন করে এইরকম উপরের দিকে উঠিয়ে নিয়ে আসছে একটি তল। আবার এখান থেকে ওই একইভাবে একদম উপরে, এখান থেকেও একইভাবে একই উপরে, এখান থেকে বোর্ডে দেখাতে পারছি না। তাহলে এইভাবে করে সবগুলোকে একভাবে যখন উপরের দিকে নিয়ে আসা হয়, তখন ওইটা হয় কি, একটি তল সৃষ্টি হয়ে যায়। একটি মাথায় গিয়ে সবগুলো এক জায়গা হয়। যেমন এটা একটা, দেখো আমার এটা একটা তাহলে এখান থেকে এই দুইটি এইভাবে এসে মিলল, ওই দিকে থেকে আরেকটি এসে এইভাবে মিলল। তাহলে তিন দিক থেকে তিনটি গিয়ে যখন মিলে
তিনটি ত্রিভুজ আকার বাহু থেকে এরকম আস্তে মাথায় গিয়ে মিলল, তিনটা ত্রিভুজাকার ভূমির উপর যখন একটি পিরামিড প্রতিষ্ঠিত হয় তখন এটাকে বলা হয়, ওটা একটা পিরামিড হয়। আবার চতুর্ভুজাকার জমির উপরও কিন্তু পিরামিড হতে পারে, সেখানেও ওই চতুর্ভুজাকার ভূমির উপরে যখন হয় তখন এক বাহুর উপরে যে একটি উপরে গিয়ে মিশতে হলে সেখানে কিন্তু চতুর্ভুজ থাকতে পারবে না, সেটা ওই মিশতে গেলে অবশ্যই ত্রিভুজ হয়ে যাবে। আবার ওই দিক থেকেও এই একইভাবে এসে মিশবে, ওই দিক থেকেও একইভাবে মাথা গিয়ে মিশবে, ওই দিক থেকেও একইভাবে মাথায় এসে মিশবে। তাহলে চারদিক থেকেই আমাদের এসে এসে একদম মাথায় এসে মিশে যাবে। আর এই যে মিশে যাওয়া, এটি তাহলে কি প্রত্যেকটা বাহু মানে প্রত্যেকটি সাইডগুলো সেগুলো কিন্তু হচ্ছে এক একটি ত্রিভুজ। আর এই জিনিসটাকে আমি চিত্রে যতটুকু পারছি আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এটা একটা চতুর্ভুজ মনে করো, এই হলো চতুর্ভুজটা, তাই না? এই অংশটুকু আমাদের চতুর্ভুজ, এই পুরাটা। এই চতুর্ভুজের উপর দেখো, এই বাহু থেকে এরকম একটা ত্রিভুজ গেল, এই বাহু থেকে একটা ত্রিভুজ গেল, আবার ওই বাহু থেকেও এরকম একটা ত্রিভুজ, ওই বাহু থেকেও একটা ত্রিভুজ, চার বাহু থেকে চারটা ত্রিভুজ এসে মাথাটা এখানে মিলে গেল। তাহলে এখানে যখন মিলে যায় তখন এটা হয়ে গেল কি একটা পিরামিড, এটা চতুর্ভুজাকার। আবার ত্রিভুজাকার, এটা একটা ত্রিভুজ, এই, তাই না? এই অংশটা আমাদের একটা ত্রিভুজ ছিল। আর সেই ত্রিভুজের উপরে এই বাহু থেকে একটা বাহু এসে এখানে মিলে গেল, এখান থেকে একটি এরকম মিলল, আবার ওই প্রান্তটা যে ওখান থেকেও একটা এসে মিলছে, যেটা আমার ঢাকা পড়ে গেছে পিছনে। তাহলে এরকম আমাদের তিনটি অঞ্চল এসে একই জায়গায় শীর্ষবিন্দুতে মিলে গেল, তাহলে এগুলো হলো একটি পিরামিড। তাহলে আমরা এখান থেকে কী কী জিনিস জানতে পারলাম আজকে আমি তোমাদের এই অধ্যায়ে আমি যে সমস্ত জিনিসগুলো যে সমস্ত টপিকসগুলো তোমাদের আমি আলোচনা করলাম আজকে, আজ আমি এগুলোই আলোচনা করলাম। শুধু আগামী ক্লাসে তোমাদের আরও অনেক প্রয়োজনীয় জিনিস যেগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ জ্যামিতি শাস্ত্রের জন্য, জ্যামিতির জন্য তোমাদের পরবর্তী তোমরা প্রত্যেকটি ক্লাসের যারা 6, 7, 8, 9, 10 যে ক্লাসেই পড়ো, 4, 5, 3, 4, 5 প্রত্যেকেই যে ক্লাসই করো, প্রত্যেকের ক্লাসেই কিন্তু জ্যামিতি আছে। সেই জ্যামিতির আমাদের এগুলোরও সূচনা পর্ব, এগুলোকে যদি ভালোভাবে আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে পরবর্তীতে আমরা যাই শিখবো, এই যেমন আগামী ক্লাস থেকেই সেগুলি শুরু হবে আমার। তাহলে এগুলো কিন্তু আমার ছাড়া আমি বাকিগুলো ভালোভাবে বুঝতে পারবো না। এই জন্য এগুলো আমরা ইতিহাসটা তো একটা জানা দরকার, সেই ইতিহাসটা আমি তোমাদেরকে মোটামুটি একটা মৌলিক আলোচনার মাধ্যমে আমি এগুলিকে বোঝানোর চেষ্টা করেছি। আগামী ক্লাসে তোমাদেরকে আবার অন্য কোনো বিষয় নিয়ে, অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি জ্যামিতিরই। আজ আমি যেগুলি আলোচনা করলাম তোমাদের বস্তু সম্পর্কে, একদম প্রথমে ইতিহাসটা, অর্থাৎ জ্যামিতির ইতিহাস, জ্যামিতির উৎপত্তি কীভাবে হলো, জ্যামিতি অর্থ কী, জ্যামিতি সংজ্ঞাটা কী, এগুলি দেখলাম। এরপরে তোমাদেরকে আরও আলোচনা করলাম কোন একটি জ্যামিতি সংজ্ঞার মধ্যে আমরা স্থান, বস্তু এই সম্পর্কে আমরা আলোচনা করলাম, স্থান কী, বস্তু কী, আর সেই বস্তুগুলোর মধ্যে আবার কী কী ধরনের বস্তু হতে পারে, ঘনবস্তু, আর সেই ঘনবস্তুকে আমরা কীভাবে কয়েকটি প্রকারে বিভক্ত করতে পারি। যেমন ঘনবস্তুর কয়েকটি প্রকার হলো কি, ঘনক, গোলক, বেলন, চৌম্বক, পিরামিড, এই যে কয়েকটি প্রকার, সেই কয়েকটি প্রকারের সংজ্ঞাগুলো তোমাদের এখানে দিয়ে দিলাম। তাহলে এগুলো তোমাদের মৌলিক আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকেই এই আলোচনার এই বিষয়বস্তুগুলোকে অবশ্যই তোমাদের নোট খাতায় সুন্দর করে আমি যেভাবে সংজ্ঞা আকারে লিখে দিয়েছি তুলে রাখবে। এটা তোমাদের সারা জীবনের একটি সম্পদ হয়ে যাবে। আগামীতে যখন তোমরা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তখন কিন্তু তোমাদের এই বিষয়গুলো খুবই জরুরি। তখন আর এত এই সংজ্ঞা আকারে হয়তো আসবে না, কিন্তু একটা চিত্র এঁকে দিল, এই চিত্রটার নাম কি, বা বলে দিল একটি ঘনকের চিত্র অঙ্কন করো, তখন ঘনক জিনিসটা কি তাই যদি না জানো তাহলে কি তুমি আঁকতে পারবে? তাহলে তোমাদের এরকম শর্ট কোশ্চেন 1 মার্কস করে এরকম ছোট্ট জিনিস তোমাদের থাকে। গোলক কী, কারণ গোলক বলতে কি তুমি যদি সংজ্ঞাটাই না জানো তাহলে তো বলতে পারবে না। এরপরে যদি আমার বলে বেলন, কারণ বেলন বলতে আমরা যে বেলন উড়ায় ফুলে দেয় ওইটাকেই বলা হয় খালি, আর কোনো কিছু না। তাহলে এগুলি বেলনের সংজ্ঞাটাও তোমাদের জানা দরকার, অবশ্যই এগুলি প্রয়োজন, কারণ এগুলি কিন্তু তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে এগুলি প্রয়োজন। এবং একটা চিত্র এঁকে দিল, এরকম চিত্র এঁকে বললো এটা কিসের চিত্র, এই চিত্রটার নাম কি, কোন চিত্রর কী নাম। তারপর তোমার পিরামিড বিভিন্ন ধরনের পিরামিড এঁকে দিতে পারে, সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। তাহলে এই জন্য আমাদের যা শিখালাম সবগুলো বিষয়ে তোমাদের অবশ্যই জানতে হবে। আবার জ্যামিতি শাস্ত্রের জনককে সেটা জানতে হবে, জ্যামিতির উদ্ভাবন হয় কোন দেশ থেকে সেগুলোই করতে হবে। আর ওই দেশে সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হয় জ্যামিতি শাস্ত্র নিয়ে সেগুলি তোমাদের এই হতে পারে, সেগুলো আমি সব কিছু তোমাদের আলোচনা করেছি এই চ্যাপ্টারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এগুলোই তোমরা ভালোভাবে সবগুলোই শিখবে এবং পড়বে, তাহলে আশা করি তোমরা জ্যামিতি নিয়ে কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না, তোমরা আশা করি সবাই অনেক ভালো করতে পারবে।
তোমাদের প্রতি আমার এই বিশ্বাস আছে। আগামী ক্লাসে তোমাদেরকে জ্যামিতি নিয়ে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক্স নিয়ে আমরা আলোচনা করব। আজ হলো তোমাদের পর্ব 1, মানে 1 নাম্বার পর্ব। আগামী দিন তোমাদের অন্য দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।